আসসালামু আলাইকুম। একটু দেখো তো দেখা যাচ্ছে কিনা আমাকে এবং শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। এই দুটো জিনিস একটু ক্লিয়ার করো তো। সাউন্ড শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা এই দুটো জিনিস একটু ক্লিয়ার করো। ততক্ষণ চা খাই। বেশ কিছু জিনিস আছে, হ্যাঁ, শেয়ার করে দাও। প্রশ্ন সলভ ক্লাস আসলে কেমন হওয়া উচিত বুঝতে পারবা। পেজে এখন পর্যন্ত আমার লাইক যায় নাই, কেমনটা লাগে। পেজ খুললে দেখি মুশফিকের ক্লাস, আমার ক্লাস করি হয়। নেট দুর্বল। এবার ঠিক আছে। আচ্ছা, সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। কিছু জিনিস তো শিখতেই পারবা, মাস্ট, তাই না? যেহেতু বোর্ডের সামনে আসছি, শিখবা না কেন? কিন্তু আমার লাইভ আসতেছে না, খুব মজা লাগতেছে ব্যাপারটা। আমার আইডিতে আমি পেজে ঢুকে লাইভ পাচ্ছি না। সুন্দর কথা, দেখাচ্ছে আবার যে লাইভ আছে। ভালো। আচ্ছা, কেমন আছেন ভাইয়া? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু আমাদের মডারেটর যারা আসছো একটু শেয়ার করে দাও। ঠিক আছে, তো দেখি আমরা। তো হেডলাইনটা দেখো। হেডলাইনটা হলো মেডিকেল প্রশ্ন ব্যাংক সমাধান ক্লাস 1988 থেকে 1995। আমার জন্মসালের কাছাকাছি সময় আর কি, বুঝছো? জন্মসালের কাছাকাছি সময় মানে আমি যখন জন্মগ্রহণ করি তখন যে মেডিকেল এক্সাম হইতো সেটা কেমন প্যাটার্নের হইতো। এখন ভাইয়া তখনকার বইয়ের এডিশন আর এখনকার এডিশনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো এরকম আকাশ পাতাল পার্থক্যের পড়া থেকে যে জিনিসটার মিল আছে এখন বর্তমানে তোমাদের বইয়ের সাথে, যে টপিকসটার মিল আছে, এই টপিকসটার কোশ্চেন একটা আসছে, হ্যাঁ, যেটা এখন পর্যন্ত আসলে কেউ হয়তো সমাধান করায় নাই, যে ওইটা থেকে আলাদা করা, যে এটা টপিকসে, এটা সিলেবাসে নাই, এটা সিলেবাসে আছে, সেই টাইপের কোশ্চেন নিয়েই আমরা এই সেশনটা শুরু করছি। তো তুমি আগের দিনের প্যাটার্ন গুলো বুঝতে পারবা, কোশ্চেন কেমন আসতো। হ্যাঁ, দেখবা সহজ কোশ্চেন আসতো, একবারে বাবু 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 টাইপের কোশ্চেন। হ্যাঁ, তো আমরা দেখি ক্লাস নিচ্ছে হলো কে জানো, ওইটা আমি আর কি। আচ্ছা, তো এখানে লেখালেখির কিছু নাই, আমি এটাকে ইজেক্ট করে দিই। আমরা প্রথম স্লাইডে চলে যাই এবং দেখো, এটা আমি ছবিও দিয়েছিলাম, যার কারণে এটা তোমাদের কাছে পরিচিত, অপরিচিত কিছু না। কোশ্চেনটা দেখো তো, কোশ্চেনটা পরিচিত কিনা। রেকটিফাইড স্পিড হলো কি, মানে আর কিছু বলে নাই। রেকটিফাইড স্পিড হলো এটা কোশ্চেনটা এরকম হতে পারতো, রেকটিফাইড স্পিড সম্পর্কে সত্য নয় কোনটি, রেকটিফাইড স্পিড নিচের কোনটি, কিন্তু কোশ্চেনটা দিছে রেকটিফাইড স্পিড হলো, এতটুকু দিয়েই বুঝাইছে যে কি নিচের অংশগুলো থেকে বের করো কেমন। তো এই কোশ্চেনটা আমরা সবাই পারি আলহামদুলিল্লাহ, মানে যেহেতু পোস্ট দিছি তখন ওটা দেখেও বুঝতে পারতেছো যে কেমন হবে উত্তর। হ্যাঁ, উত্তর হবে এই যে 95.6% ইথানল এবং 4.4% পানি। দেখো, মুখে বলতেছি ইংরেজি, অপশন আসছে বাংলায়, কিন্তু কিছু করার নাই। আমারও মাঝে মধ্যে এই জিনিসটা ভুল হয়, মানে মোবাইল নাম্বার যখন বাংলাতে কারোরটা লিখি, ও মাস্ট আমি ভুল করবো, 6-এর জায়গায় 5 দিব, 5-এর জায়গায় 6 দিব, এই জন্য ইংলিশ পড়তে থাকি, তার উত্তরটা বাংলায় দিতে থাকি। ঠিক আছে, তো এই হলো মিশ্রণটা। এখন আমি কি ভাইয়া শুধু এই উত্তর করার জন্য কি এই কোশ্চেন সেশনটা বা ক্লাসটা কি শুরু করছি? অবভিয়াসলি নট। কারণ এটার সাথে রিলেটেড কোন জিনিসটা আমার আসলে পড়তে হবে, কোন জিনিসটা আসলে আমার পড়তে হবে সেটা হলো, দেখো তোমাদের বইয়ে বিভিন্ন প্রকার বাণিজ্যিক অ্যালকোহল, এটা একটা টপিকস খুব সুন্দর করে আছে,
খুবই সুন্দর করে আছে, এবং এটা থেকে মেডিকেল বলো, ডেন্টাল বলো, তারপরে তোমার ভার্সিটি বলো, হ্যাঁ সব জায়গাতে কোশ্চেন আসে। কি টাইপের কোশ্চেন আসে দেখো, এইটা কোশ্চেনটা তো আসছে রেকটিফাইড স্পিড যে 95.6% ইথানল আর হলো বাকিটা হলো 4.4% পানি। এটা একটা সমস্ফুটন মিশ্রণ। হোয়াট ইজ সমস্ফুটন মিশ্রণ? যে মিশ্রণে তুমি তাপ দিলে মিশ্রণ দুইটার উপাদান দুইটা আলাদা হবে না, একই সাথে ফুটতে থাকে, মানে বাষ্পেও ওই একই পার্সেন্টেজে পাবা, ওটাকে সমস্ফুটন মিশ্রণ বলা হয়। এবং এই মিশ্রণটাই হলো তোমার রেকটিফাইড মিশ্রণ। আচ্ছা, এখন কথা হলো যে ভাইয়া এই যে সমস্ফুটন মিশ্রণ বললেন, সমস্ফুটন মিশ্রণ কয় ধরনের হতে পারে জেনে রাখো। সমস্ফুটন মিশ্রণ দুই ধরনের হয়। একটা হলো সর্বনিম্ন স্থির স্ফুটনাঙ্ক মিশ্রণ, আর একটা হলো সর্বোচ্চ স্থির স্ফুটনাঙ্ক মিশ্রণ। অনেকে শুনতেও পারো, অনেকে নাও শুনতে পারো। তো কারা, ডেফিনিশন গুলো দেখি ভাই। সর্বনিম্ন স্থির স্ফুটনাঙ্ক মিশ্রণ হলো যে মিশ্রণের স্ফুটনাঙ্ক তার উপাদানের স্ফুটনাঙ্ক অপেক্ষা কম থাকে। অ্যাজ এক্সাম্পল দেখো, এখানে উপাদান দুইটা, একটা হলো 95.6% ইথানল। ইথানলের স্ফুটনাঙ্ক হলো 78.3 ডিগ্রি সেন্টিগ্রেড। আর পানি যেটা আছে, পানির স্ফুটনাঙ্ক আমরা সবাই জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই যে মিশ্রণটা মানে রেকটিফাইড স্পিড যেটা, এই মিশ্রণের স্ফুটনাঙ্ক হলো 78.1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো, মিশ্রণের স্ফুটনাঙ্ক তার উপাদানগুলোর স্ফুটনাঙ্ক অপেক্ষা কম। যেসব মিশ্রণের এইরকম কাহিনী থাকে যে মিশ্রণের স্ফুটনাঙ্ক উপাদানগুলোর স্ফুটনাঙ্ক অপেক্ষা কম থাকে তাকেই বলা হয় তোমার সর্বনিম্ন স্থির স্ফুটনাঙ্ক মিশ্রণ। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? তো এখান থেকে কিভাবে আলাদা করব? এই যে চুন মিশাইতে হবে, পাথুরে চুন, মানে নরমালি যেহেতু ফুটাইলে আলাদা হবে না, এজন্য পাথুরে চুন মিশায়া উপাদানগুলোকে আলাদা করতে হবে। মাথায় রাখো। শেষ। আচ্ছা ভাইয়া, পরম অ্যালকোহল থেকে কি আসতে পারে? কোশ্চেন আসছে অলরেডি, পরীক্ষায় আসবে। সম্পূর্ণ বিশুদ্ধ মানে হলো 99.5%, মানে প্রায় বিশুদ্ধ, এইটাকেই পরম অ্যালকোহল বা অ্যাবসোলিউট অ্যালকোহল বলা হয়। শেষ। আচ্ছা, মেথিলেটেড স্পিরিট প্রায় আসে এই কোশ্চেনটা পরীক্ষায়, এবং এখান থেকে কোশ্চেন যেটা আসে সেটা হলো যে মেথিলেটেড স্পিরিটকে খাওয়ার অযোগ্য করার জন্য ভাই মদ খোর তো কম নাই দুনিয়ায়, তাই না? ইথানল যদি আমদানি করা হয় তো ইথানল তো খাই ফেলবে, মানে টকটক করে খাই ফেলবে। তো তাদের যাতে খাইতে না পারে এই জন্য রঙিন পিরিডিন এবং দুর্গন্ধযুক্ত ন্যাপথা এইসব বিষাক্ত পদার্থ মিশ্রিত করা হয় ওই ইথানলের সাথে। দেখো, পানীয় হিসাবে ইথানল খায়, মদ খায়, তো এটার ব্যবহার বন্ধ করার জন্য কি কি জিনিস মিশানো হয়? মিথাইল অ্যালকোহল মিশানো হয়, CH3OH, পিরিডিন মিশানো হয়, ন্যাপথা মিশানো হয়। এগুলাকে মিশাইলে তখন এটাকে মেথিলেটেড স্পিরিট হয়ে যায়। মেইন কথা কি জানো, আমরা অ্যালকোহল শুনলেই মনে করি যে এটা আমরা খাওয়ার উপাদান, মানে খাইতে হবে। কিন্তু আসলে অ্যালকোহলের প্রধান কাজ হলো সে দ্রাবক হিসাবে ব্যবহার হয়, মানে অনেক কিছু সে দ্রবীভূত করতে পারে। বুঝা গেছে? দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়। তো সেই দ্রাবক হিসাবে আমদানি করলো দ্রাবক হিসাবে ব্যবহার করার জন্য, তুমি খাইয়ে ফেললা, শ্রমিকগুলা খাইয়ে ফেললো, তাহলে তো সমস্যা। হ্যাঁ, এই কারণে এই জিনিসগুলো মিশাতে হয়। তো পরীক্ষা আসতে পারে মেথিলেটেড স্পিরিটে কোন জিনিসটা মিশ্রিত করা হয়। এরপরে হতে পারে কোশ্চেন যে এরকম যে মেথিলেটেড স্পিরিট কি কাজে ব্যবহার করা হয়? দেখো, দ্রাবক রূপে এবং স্পিরিট ল্যাম্পে ব্যবহার করা হয়, স্পিরিট ল্যাম্পে। আর দেখো, যখন এগুলা মিশাইলা তখন মেথিলেটেড স্পিরিট যেটা ছিল সে কিন্তু নষ্ট হয়ে গেল, তার যে বৈশিষ্ট্যটা ছিল সে কিন্তু বৈশিষ্ট্যটা হারায় ফেললো। তো এই কারণে একে দেখো কি বলা হয়, ডিন্যাচার্ড অ্যালকোহল বা অসেবনীয় অ্যালকোহল। তার মানে মেথিলেটেড স্পিরিটের অন্য নাম
ডিনেচার্ড অ্যালকোহল, মনে থাকে তো? আচ্ছা, এরপরে আসি আরেকটা পয়েন্ট আছে, আমি কিন্তু এটা সবসময় পড়তে বলি, এই টপিকসটা তোমাদের অ্যালকোহল টপিকসে মানে জৈব রসায়নে খুবই গুরুত্বপূর্ণ, এখানে কোশ্চেন আসে। পাওয়ার অ্যালকোহল মানে সেখানে শক্তি পাবা। তো শক্তি কোথায়? গাড়ির ইঞ্জিনে। তো গাড়ির ইঞ্জিনে যদি আমি শক্তি পেতে চাই তাহলে অবশ্যই সেখানে দেখো পেট্রোল ব্যবহার করতে হবে। পেট্রোল, এখন ধরো একটা দেশে পেট্রোলের পরিমাণ কম আছে কিন্তু অ্যালকোহল প্রচুর আছে, তো সেই পেট্রোলে তখন এই বিজ্ঞানীরা করে কি, এই অ্যালকোহলের সাথে পেট্রোল মিশিয়ে দেয় এবং জ্বালানি হিসাবে কাজ করে। বুঝা গেছে? ডিসপ্লে ক্লিয়ার না, আচ্ছা একটু দেখতেছি কি করা যায়। এটা এমন স্লাইডটার অবস্থা জঘন্য, প্রত্যেকটা স্লাইড এরকম না, এটা একটু বোঝার চেষ্টা করো, এইটা একটু জঘন্য, অন্য সবগুলো স্লাইড ক্লিয়ার আছে। আচ্ছা, এরপরে দেখো লাস্ট, তাহলে কি বললাম যে যেহেতু জ্বালানি হিসেবে ব্যবহার করবা, দেখো প্রথমে আসবে পরীক্ষায় পাওয়ার অ্যালকোহল। পাওয়ার অ্যালকোহল কি হিসেবে ব্যবহৃত হয় মনে রাখবা, যানবাহনের জ্বালানি রূপে। দেখো আমি প্রত্যেকটা জায়গাতে কিন্তু বলে দিচ্ছি যে কোনটা থেকে কি কোশ্চেন আসতে পারে। এরপরে আসবে পাওয়ার অ্যালকোহলে ইথানলের সাথে কি মিশ্রিত থাকে, বেনজিন, ইথার, টেট্রালিন আর পেট্রোল তো আছে, পেট্রোল তো আছে। বুঝা গেছে? এই যে বেনজিন, ইথার, টেট্রালিন, পেট্রোল, এইগুলা যে মিশানো হয়, পেট্রোল আসলে কম মিশায়, পেট্রোল লাগেই না, পেট্রোলের চেয়ে এই উপাদানগুলো মিশায় অ্যালকোহল দিলে ওইটাই জ্বলা শুরু করে, এত প্যারা না কিছু নেই। তাহলে বলো এই জায়গা থেকে যদি এবার কোশ্চেন আসে পরীক্ষায়, পারবা কিনা? এই জায়গা থেকে যদি কোনো কোশ্চেন আসে, কোন আসবে মাস্ট, যে কোনো একটা অ্যাডমিশন টেস্টে এই জায়গা থেকে তুমি কোশ্চেন পাবা, তো আসলে পারবা কিনা বলো? আমাদের এই ক্লাস আছে, আমি একটু শেয়ার দিয়ে আসি টুক করে। ওকে, পারবো ভাইয়া, ভুল করা যাবে না, এই জায়গা থেকে কোশ্চেন আসবে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে দেখি 2 নাম্বার কোশ্চেন। ধমনীতে থাকে, দেখো আগের দিনের কোশ্চেনগুলো মজার, মানে কোশ্চেন অত লং টার্ম কিছুই না, ডাইরেক্ট লেখা, ধমনীতে থাকে। এখন এই ধমনী সম্পর্কে তুমি চিন্তা ভাবনা করো যে ধমনীর মধ্যে কি থাকে, হ্যাঁ কোনটা থাকে না, এই টাইপের খুঁজে বের করো পড়াশোনা সব। তো ধমনী আগে চিন্তা করি, ধমনী কোথায় থাকে? ওই যে আমরা জানি ধমনী, গেল এক ঝামেলা হইতেছে, কিন্তু তুমি তো অভ্যস্ত না এই জিনিসে। হ্যাঁ দেখো তো ধমনী, হ্যাঁ ধমনী কি ছিল? এই যে ধমনী যা দিয়ে রক্ত যায়, আর শিরাও ছিল, শিরা দিয়েও রক্ত যাবে। তো দুইটার মধ্যে পার্থক্য কি ছিল? দুইটার মধ্যে পার্থক্য হলো ধমনীর যে প্রাচীর থাকে সেই প্রাচীর অনেক বেশি পুরু থাকে, আমরা জানি ধমনীর প্রাচীর অনেক বেশি পুরু থাকে। আর শিরার যে প্রাচীর থাকে, শিরার প্রাচীর থাকে পাতলা। হ্যাঁ, তবে দুইটাতেই 3টা করে স্তর থাকে, 3টা করে স্তর থাকে, টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টিমা। টিউনিকা এক্সটার্না যেটা, ওইটাকে আমরা ইজিলি বলতে পারবো যে ওই যে অ্যাডভেন্টিসিয়া একটা আছে, যে কোনটি টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। আমি নরমালি বুঝি এরকম, এক্সটার্না, ইন্টারনা, মিডিয়া। তোমরা একটু উত্তর করো তো যে কোনটাকে অ্যাডভেন্টিসিয়া বলা হয়, কোনটাকে অ্যাডভেন্টিসিয়া বলা হয়, কোনটাকে অ্যাডভেন্টিসিয়া বলা হয়। আচ্ছা, ওই স্লাইডে সমস্যা ছিল, আমি এখন ক্যামেরা ঠিক করে দিচ্ছি যাতে পুরো বোর্ড তোমরা দেখতে পারো। ওই স্লাইডটাই সমস্যা ছিল, বাকি কোনো স্লাইডে সমস্যা নেই। কোনটাকে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া বলা হয়? আচ্ছা, অনেকে বি 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 করে উদ্ধার করে দিছো। এবার শিখতে দে, আগে শেখ, উত্তর করলে কি মজা, উত্তর করলে তো মজা শেষ। আচ্ছা, তো দেখো যখন কোনো একটা এই মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় লুমেন। লুমেন, তো লুমেন যখন বড় হবে তখন চাপ স্বাভাবিকভাবে কম থাকবে।
লুমেন মানে ফাঁকা স্থান যখন বেশি থাকবে চাপ স্বাভাবিকভাবে কম থাকবে, আর লুমেন যখন ছোট থাকে তাহলে চাপ বেশি থাকবে। এই যে বি 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 করতেছিল ওইটাই, যে পুরো প্রাচীর এবং যখন খুবই চিকন তখন চাপটা উচ্চ রক্তচাপ থাকবে। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমরা ধমনীতে থাকে এই কোশ্চেনটার উত্তর কিন্তু পেয়ে গিয়েছি। ধমনীতে থাকে তার উত্তরটা কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা, তো এটার ব্যাখ্যাটা দেখো। এটা তো আর আমি যেহেতু চিত্র এঁকেই ফেলছি তাহলে এই জিনিস আর প্রয়োজন নাই। তারপরও তোমরা বই থেকে জুওলজিতে অবশ্যই এই টপিকটা একটু দেখে নিবা। আমরা একবার পড়াশোনা শুরু করি, দেখি কেমন আছে। এই যে ধমনী কোথায় হৃৎপিণ্ড থেকে সৃষ্টি হয়ে দেহের বিভিন্ন অংশে বিস্তৃত কৈশিক নালিকায় সমাপ্ত হয়। কারণ ধমনীতে থাকে অক্সিজেন যুক্ত ব্লাড, আর অক্সিজেন যুক্ত ব্লাডই আমার হলো কোষে দরকার। অক্সিজেন যুক্ত ব্লাড আমার কোষে দরকার। কোষের ভিতরে থাকে আমার কৌশিক জালিকা বা ক্যাপিলারি। তাহলে ক্যাপিলারি পর্যন্ত বিস্তৃত থাকবে কোন জিনিসটা? স্বাভাবিকভাবে ধমনী, ক্যাপিলারি বা কৌশিক নালিকা। আর এই কোষে কি হবে? অক্সিজেন ব্যবহার হবে, কোষ তার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করবে, কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড। এবং ওই কার্বন ডাই অক্সাইডও কোথায়? ওই ক্যাপিলারিতেই থাকবে। ক্যাপিলারি বা কৈশিক জালিকার প্রাচীর জাস্ট এক স্তর বিশিষ্ট এবং সেই প্রাচীরের নাম হলো এন্ডোথেলিয়াম। প্রাচীরের নাম কি? এন্ডোথেলিয়াম। প্রায় পরীক্ষায় আসে। কৈশিক জালিকার প্রাচীরের নাম কি? কৈশিক জালিকার প্রাচীরের নাম কি? কৈশিক জালিকার প্রাচীরের নাম কি? এন্ডোথেলিয়াম। কি? এন্ডোথেলিয়াম। তাহলে এক স্তর বিশিষ্ট যদি কোনো প্রাচীর থাকে তাহলে ইজিলি সেখানে বিভিন্ন জিনিসের আদান প্রদান হবে। তো ওই অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান এই ক্যাপিলারিতেই হয়। তাহলে সেখানে ক্যাপিলারিতে গেল এবং ক্যাপিলারি থেকে কোথায় যায় শেষ হবে? এই যে হৃৎপিণ্ডে যায় শেষ হবে। তাহলে কোথায় শুরু কোথায় শেষ বুঝলাম। প্রাচীর পড়াইছি। লুমেন, লুমেন মানে কি? ফাঁকা স্থান, সরু এবং কপাটিকা বিহীন, কোনো বাধা নাই, প্রশস্ত কপাটিকা যুক্ত। তারপরে হলো রক্তের ধরন, সকল ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে এক্সেপ্ট পালমোনারি ধমনী। আমরা সবাই জানি যে পালমোনারি বা ফুসফুসীয় হলেই সেটা ব্যতিক্রম। পালমোনারি বা ফুসফুসীয় হলেই সেটা ব্যতিক্রম। আচ্ছা, আর চাপ কি? উচ্চ চাপে রক্ত সরবরাহ করে, নিম্ন চাপে। তাহলে আমাদের যে এমসিকিউটা ছিল ওই যে উপরে আছে, মনে করে দেখো, ছিল প্রাচীর পুরু এবং চাপ উচ্চ চাপ। তাহলে আমাকে বলো এই জায়গা থেকে যদি নেক্সট কোন কোশ্চেন আসে, পারবা? এই পার্থক্য থেকে দেখো, পার্থক্য থেকে কত সুন্দর একটা কোশ্চেন আসছে। 2 আর 5 এই দুইটা মিলে একটা কোশ্চেন করছে। অসাধারণ কোশ্চেন, মানে খুব ভালো লাগে যে তুমি শুধু পুরু জানবা তাহলেই হবে না, পুরুর সাথে চাপটাও অ্যাড করে একটা সুন্দর কোশ্চেন করছে। বুঝা গেছে? পারবো, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি আছে দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে কেমিস্ট্রি কোশ্চেন। এটা লুইস থিওরি না? কেমিস্ট্রি ভুলে যাই খালি। আচ্ছা, তো কেমিস্ট্রি কি কোশ্চেনটা আছে দেখি। লুইস থিওরি অনুযায়ী অ্যাসিড হচ্ছে, তার মানে অ্যাসিড কি এটা জানতে চাইছে। এখন এই কোশ্চেন আমরা দেখলে লাফায়া ঝাপায়া পড়ি, কারণ অ্যাসিড কি তা তো আমি জানি। জলীয় দ্রবণে H+ আয়ন দান করবে বা প্রোটন দান করবে, এই টাইপের। তো যখনই তুমি এরকম ঝাপায়া পড়বা তখনই তুমি ভুল করবা, কারণ তোমার খাওয়ার জন্য উত্তর প্রথমেই দিয়ে দিছে। দেখো, জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে। তাহলে আল্লাহ, এটাই তো অ্যাসিড, এটাই তো অ্যাসিড, তাই না? আচ্ছা, তারপরে তুমি আবার লাফাবা। কি জন্য লাফাবা? যে এটা ডাবল উত্তর। কেন ডাবল উত্তর? এই যে যা প্রোটন দিতে পারে, যাহা প্রোটন দেয় তাহাই কি? অ্যাসিড। যাহা প্রোটন গ্রহণ করে তাহাই ক্ষার। এখন তুমি যদি এত লাফাও তাহলে সর্বনাশ হয়ে যাবে, কারণ প্রথম যেটা যৌগ বা জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে এটা হলো জলীয় দ্রবণের মতবাদ, আয়নিক মতবাদ, আরহেনিয়াসের আয়নিক মতবাদ। আরহেনিয়াসের ইংলিশ কেন লিখতেছি, বাংলা লিখতে হবে। আরহেনিয়াসের আয়নিক মতবাদ। বুঝা গেছে? এই অনুযায়ী এতগুলো ডি কে লেখছে, বিয়াদব থাপড়ায় রাত লাগবে একবারে। ঠান্ডা আছে সেটা গরম করে দিল। তুই তো পরীক্ষা করলে ভুল করবি। আচ্ছা, আর দ্বিতীয় যেটা প্রোটন, ব্রো মানে কি? ব্রোনস্টেড লাউরির, ব্রোনস্টেড
আমি এভাবে মনে রাখাই যে আরএনএস এর আ ফর আয়নিক মতবাদ, আ ফর আয়নিক মতবাদ, ব্রোনস্টেড লাউরির প্রোটনীয় মতবাদ। তাহলে আমার এইখানে হলো লুইসের ই ফর ইলেকট্রনীয় মতবাদ। লুইসের মতবাদের নাম হলো ইলেকট্রনীয় মতবাদ। তো ইলেকট্রনের যে কাহিনী যেখানে আছে সেই কাহিনীটাই উত্তর হবে, মানে ডি। আর এই যে অক্সিজেন, এই তো হিসাবের মধ্যে পড়ে না। বোঝা গেছে? ক্লিয়ার? পারবা? তাহলে দেখো, আমি পাইলে অ্যাসিড হচ্ছে এটুকু দেখে যদি পরীক্ষা হলে মাথা গরম করে উত্তর করি, তাহলে কিন্তু আমি ডাবল উত্তর দিয়ে দেবো। আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে এবং পুরো কোশ্চেনটা পড়তে হবে। কিন্তু দুইটা অপশন ইম্পর্টেন্ট, থিওরি কোনটা এবং অ্যাসিডটা কি, দুইটা জেনে তারপরে উত্তর করতে হবে। বুঝা গেছে? ভেরি গুড। আচ্ছা, তাহলে দেখি এখানে ব্যাখ্যা কি দিছে, ব্যাখ্যাতে কিছু শিখার আছে কিনা একটু দেখি। এই যে দেখো, এই যে দিছে যে ইলেকট্রনীয় কাঠামোর উপর, মানে লুইসের মতবাদে অ্যাসিড ক্ষার কাকে বলে। এতক্ষণ ধরে তাই তো ব্যাখ্যা করলাম যে অ্যাসিড ক্ষার মতবাদটা সর্বাধুনিক মতবাদ। নতুন একটা এমসিকিউ আমরা পাইলাম যে যদি বলা হয় অ্যাসিড ক্ষারের সবচেয়ে গ্রহণযোগ্য এবং সর্বাধুনিক মতবাদ কোনটি, যদি বলে তাহলে সেটা হলো আমার এই লুইসের ইলেকট্রনীয় মতবাদ। অ্যাসিড কি? যারা একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, মানে প্রোটনের উল্টা। আর ক্ষারক কি? একজোড়া দান করতে সক্ষম। বুঝা গেছে? আচ্ছা, তোমরা একটা এক্সট্রা কোশ্চেন বলো তো, লুইসের মতবাদে কিসের সংখ্যা বৃদ্ধি পায়, অ্যাসিডের নাকি ক্ষারকের? এইটুকু বলো। শোনো, আরএনএস এর আয়নিক মতবাদ, তারপর ব্রোনস্টেড লাউরির মতবাদ। ব্রোনস্টেড লাউরির মতবাদে একটা জিনিস বৃদ্ধি পায়, আর লুইসের ইলেকট্রনীয় মতবাদে আরেকটা জিনিস বৃদ্ধি পায়। তো কোনটা কোথায় বৃদ্ধি পায়? মানে অ্যাসিড কোন মতবাদে বৃদ্ধি পায়, ক্ষারক কোন মতবাদে বৃদ্ধি পায়, বলো। তাহলে এটা একটা এক্সট্রা জিনিস, কিন্তু লুইসের মতবাদে কোনটি বৃদ্ধি পাইছে আর হলো ওই যে ব্রোনস্টেড লাউরিতে কোনটা বৃদ্ধি পাইছে। আশা করি এই টপিকস নিয়ে যদি কোনো কোশ্চেন আসে ভবিষ্যৎ কোনো মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি যে কোনো ভর্তি পরীক্ষায়, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। ঠিক পারবে? পারবা? সবাই পারবা? লুইসের মতবাদে ক্ষারক বৃদ্ধি পাইছে, আর ব্রোনস্টেড লাউরিতে অ্যাসিডের সংখ্যা বৃদ্ধি পাইছে। ভেরি গুড। আচ্ছা, কোনো সমস্যা হবে? পারবা? ফিউচারে যাতে কোনো কোশ্চেনের ভুল না আসে, তুমি যেখানে এই পরীক্ষা দাও না কেন। ওকে, ইনশাআল্লাহ পারবো। ভেরি গুড। নেক্সট কোশ্চেন দেখি কি অবস্থা, কি আসছে, কত সালে কেমন কি আসছে। 94-95 সালে আসছে একটা বায়োলজির কোশ্চেন। হ্যাঁ, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি ভুল? আচ্ছা, এই কোশ্চেন গুলো আগে যখন আমরা দেখতাম, এবার সিইউতে, সাস্টে, সিইউ খুব মজার কোশ্চেন করছে, ফাড়ায় আলাইছে কোশ্চেন, মানে এরকম ভুল বৈশিষ্ট্য এগুলাই দিচ্ছে। শুধু মেডিকেল খ্যাপ টাইপের কোশ্চেন করছে, এছাড়া সবাই খুব ভালো কোশ্চেন করছে, শেখার মতো কোশ্চেন। তাহলে দেখো এই জায়গাটায় কি বলছে, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি ভুল। তাহলে আমার এই কোশ্চেন সলভ করতে গেলে দুইটা পার্থক্য জানতে হবে। এক হলো মূল ও কাণ্ডের পার্থক্য, মূল ও কাণ্ডের পার্থক্য থেকে কিছু পয়েন্ট আসবে। আর একটা হলো একবীজমূল ও দ্বিবীজমূলের মধ্যে পার্থক্য। তো আমি একটা চোরা টেকনিক এখানে শিখাই, যে দ্বিবীজ বানানটা দেখো, দয়ের নিচে ব, দয়ের নিচে ব, দয়ের নিচে ব। তাহলে ব যেটা, এটা কোণাকার, এটা কোণের মতো দেখতে। তার মানে এখানে যে আমি ভাস্কুলার বান্ডল গুলো দিব, সেখানে যে ভেসেল গহ্বর গুলো দিব, সেটা দ্বিবীজপত্রীর ক্ষেত্রে এরকম কোণাকার হবে, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কোণাকার হবে, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কোণাকার হবে। আর একবীজপত্রীর ক্ষেত্রে গোলাকার হবে, একবীজপত্রীর ক্ষেত্রে গোলাকার হবে। তাহলে এখন স্বাভাবিকভাবে একটা জিনিস চিন্তা করতে পারি যে ভাই দেখো, কোণাকার জিনিস আমার জায়গা বেশি নষ্ট করে, জায়গা বেশি নষ্ট করে, জায়গা বেশি লাগে তার। এই কারণে মাঝখানে যে ফাঁকা মজ্জা,
হ্যাঁ, মজ্জার পরিমাণ ছোট হয়, অস্পষ্ট হয়, তারপরে এদের সংখ্যাও থাকে খুবই কম। কিন্তু একবীজপত্রী দেখো এই কিন্তু বেশি, আমি উল্টা দিছি কিন্তু একবারে পুরো উল্টা, এটা ভিতরের দিকে হবে, আমি জাস্ট বোঝানোর জন্য। এই গোল জিনিসগুলো জায়গা কম খাচ্ছে, তার মানে তাদের সংখ্যা কিন্তু আমি বেশি দিতে পারি, এটা নরমাল সেন্স, ভিতরে মজ্জাও বড় হবে। তবু আরো নরমালি বোঝা যায় যখন দিই, তার মানে সংখ্যাটা 2 থেকে 4, সংখ্যাটা 2 থেকে 4। এবার আসো মূল দিয়ে দেখি কোনো বৈশিষ্ট্য পাই কিনা। মূল ত্বকে কিউটিকল থাকে না ভাই, মূল দিয়ে পানি শোষণ করে, যখন পানি শোষণ করবে সেখানে বাধা বেশি হওয়া যাবে না, বাধা হতে হবে খুবই কম। কিউটিকল একটা বাধা, তাহলে মূলে কিউটিকল থাকবে না, এটাই কারেক্ট। তাহলে মূল ত্বকে কিউটিকল থাকে না, কারেক্ট। আমার বের করতে হবে ভুল, দেখি কয়টা কারেক্ট কয়টা ভুল। আচ্ছা, তারপরে আরেকটা কি, মূল ত্বকে মূলে বাধা কম থাকবে, পানি শোষণ করবে, বাধা কম। ভাই এই যে অধোত্বক বা হাইপোডার্মিস, এটা একটা বাধা, এটা একটা বাধা, বাধা মূলে থাকবে না, বাধা থাকবে কাণ্ডে। তাহলে এখানে লিখছে অধোত্বক আছে, ভাই মূলে কি অধোত্বক থাকা উচিত? নো, বাধা থাকবে না। তার মানে আমি উত্তর অলরেডি পেয়ে গেছি, উত্তর হলো আমার এই অধোত্বক আছে, এটাই উত্তর, কারণ অধোত্বক এখানে নাই, অধোত্বক থাকবে না, অধোত্বক বাধা। তাহলে মূল কাণ্ডের পার্থক্যতে শুধু একটা ওয়ার্ড তুমি যদি পড়ো যে বাধা আছে কি নাই, এর উপর ডিপেন্ড করে অনেক কিছু পারবা। যে কিউটিকল বাধা, মূলে থাকবে না, অধোত্বক বাধা, মূলে থাকবে না, বুঝা গেছে? আচ্ছা, আর দেখো যেটা শিখলাম যে দ্বিবীজপত্রী 2 থেকে 4, এই যে 2 থেকে 4 সংখ্যা আছে। বহির্মজ্জা মানে বাইরের দিকে মজ্জা বিভিন্ন স্তরে বিন্যস্ত নয়, মানে এক স্তরী। এটা ওয়ার্ডটা কি বোঝাচ্ছে? ওয়ার্ডটা কি বোঝাচ্ছে দেখো, বিভিন্ন স্তরে বিন্যস্ত নয় মানে এক স্তরী। আর এক স্তরী হইলেই ভাই খুব সুন্দর পানি পরিবহন করবে, তার মানে এটা কারেক্ট। তাহলে এ কারেক্ট, বি কারেক্ট, ডি কারেক্ট, সি হইলো ভুল। বুঝতে পারছো? কত সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট ব্যাখ্যা করলাম, সাথে এক্সট্রা কিছু টেকনিক দিলাম যে তুমি যদি বাধা ওয়ার্ডটা জানো তাহলে মূল কাণ্ডের মধ্যে সকল বৈশিষ্ট্য তুমি বের করতে পারবা। দ্বিবীজপত্রী দিয়ে আমি কেমন ভেসেল গহ্বর হবে, এটাও ভেসেল পরীক্ষা আসতেই পারে। এখন দ্বিবীজপত্রী উদ্ভিদের জাইলেমের ভেসেল গহ্বর কি আকৃতির? ভাই এই যে ব ব মানে কি, কোনা আকৃতি, কোনাকার। একবীজপত্রীতে কেমন? এই যে গোলাকার। তো বানান দিয়ে হয়ে গেল কোনাকার, বেশি জায়গা নষ্ট করে, তাই সংখ্যা কম 2 থেকে 4। বেশি জায়গা নষ্ট করে, মজ্জা ছোট, অস্পষ্ট, ছোট এবং অস্পষ্ট। পড়াশোনা কি কঠিন? পড়াশোনা হলো সবচেয়ে সহজ জিনিস, একটু টেকনিক্যালি পড়তে হয়। বুঝা গেছে? কিছু টেকনিক শিখছো কিনা বলো, মানে ভবিষ্যতে এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে, হোক একবীজপত্রী হোক দ্বিবীজপত্রী, পারবা কিনা? আচ্ছা, জি পারবা, ভেরি গুড। ওকে, নেক্সট আমরা যাই 4-5 নাম্বার কোশ্চেন দেখি কি আমাদের জন্য অপেক্ষা করতেছে। দেখো ওই এতক্ষণ আমি যা পড়াইছি এগুলো এখানে আছে, তোমরা এটা অবশ্যই দেখে নিবা। এই যে কাণ্ড এবং মূলের অন্তর্গঠনের পার্থক্য কেমন কি, হ্যাঁ, কাণ্ড এবং মূলের অন্তর্গঠনের পার্থক্য, কিউটিকল। এই দেখো মূলে বলছি, মূলে কি বাধা কম, একটা ওয়ার্ডে শিখবা, বাধা কম। কিউটিকল থাকবে না, মূলরোম এককোষী। বহুকোষী মানে কি, বহু বাধা। বহুকোষী মানে কি, বহু বাধা, তার মানে এককোষী হবে। স্টোমাটা থাকে না, স্টোমাটা এক্সট্রাজেন। ভাই মূল থাকে মাটির নিচে, তো মাটির নিচে পত্ররন্ধ্র থাকে কি লাভ? মাটির নিচে পত্ররন্ধ্রের কোন লাভ আছে? থাকবে না, স্টোমাটা বা পত্ররন্ধ্র থাকে না। এই যে হ্যাঁ, করটায় হাইপোডার্মিস থাকে না। ভাই এই হাইপোডার্মিসটাই হলো আমার অধোত্বক, হাইপোডার্মিসটাই হলো অধোত্বক। একটু আগে যে উত্তরটা আমি খুঁজলাম, একটা বাধা থাকবে না, থাকবে না। এন্ডোডার্মিসে ক্যাসপারিয়ান স্ট্রিপ থাকে, এটা একটু এক্সট্রা পড়বা, এক্সট্রা। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্ততকে ক্যাসপারিয়ান স্ট্রিপ থাকে, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্ততকে ক্যাসপারিয়ান স্ট্রিপ থাকে, এটা জন্য মুখস্থ করবা একবার। আচ্ছা, তারপরে পরিচক্র। দেখো এক স্তরী, এক স্তর মানে কি, একটা স্তর, তার মানে বাধা কম, বাধা কম। বহু স্তরী মানে কি, বহু স্তর, বহু স্তর মানে কি বাধা বেশি। এ পানি শোষণ করবে, বাধা হইতে হবে কম। আচ্ছা, মূলে অরীয় থাকে, আমরা সবাই পারি মূলে অরীয়।
মূলে অরিয়। আরেকটা জিনিস পারি না এরকম যে ম ম ম, এই যে মূলে মেটাজাইলেম মধ্যে থাকে, তার মানে মেটাজাইলেম কেন্দ্রের দিকে থাকে, কেন্দ্রের দিকে। মেটা মানে কি? বড় জাইলেমটা। এখানে ম ম ম দিয়ে মনে রাখা যায়। ম ম ম, মূলে মেটাজাইলেম মধ্যে। বুঝা গেছে? ক্লিয়ার? আরো কিছু টেকনিক শিখাই দিলাম, মানে তোমার এই পার্থক্য একটা সিঙ্গেল ওয়ার্ড মুখস্থ করার দরকার নাই, তুমি জাস্ট বাধা কম বাধা বেশি দিয়ে মনে রাখতে পারবা, একটু টেকনিক ইউজ করলেই হয়ে গেল। বুঝা গেছে? চল আমরা নেক্সট কোশ্চেনে যাই। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। এখানে ওই যে দ্বিবীজপত্রী এবং একবীজপত্রী মূলের অন্তর্গঠনের পার্থক্য দেওয়া আছে স্লাইডে। আচ্ছা, এই স্লাইডগুলো আমরা পেইড ব্যাচে দিয়ে দিব। দেখো এই যে ভাস্কুলার বান্ডল, কই গেল? এটা আসছে কেন? আচ্ছা তো কেমনটা লাগে? ক্লিয়ার? এই দেখো ভাস্কুলার বান্ডল 2 থেকে 4টি, মজ্জা ছোট, অস্পষ্ট, ভেসেল গহ্বর বহু কোণ বিশিষ্ট। আর দ্বিবীজপত্রী মানে মোটা হবে। একবীজপত্রী যেমন ধান গাছ কখনো কিন্তু মোটা হয় না, ধান গাছ কখনো মোটা হয় না, কিন্তু দ্বিবীজপত্রী গাছ সব মোটা হয়। মোটা হইতে গেলেই সেকেন্ডারি বৃদ্ধি দরকার হয়। সেকেন্ডারি বৃদ্ধির জন্য ক্যাম্বিয়াম দরকার হয়। ক্যাম্বিয়াম মানে ভাজক টিস্যু, ক্যাম্বিয়াম মানে ভাজক টিস্যু। তাহলে সেকেন্ডারি বৃদ্ধি ঘটে, তাই ক্যাম্বিয়াম লাগে। এই যে গৌণ বৃদ্ধি বা সেকেন্ডারি বৃদ্ধি ঘটে পেরিসাইকেল থেকে, যেহেতু দ্বিবীজ 2 2 2 2 2, তাহলে দুইটা জিনিস সৃষ্টি হবে। দেখো পার্শ্বমূল এবং ভাজক টিস্যু সৃষ্টি হয়। আর এখানে 1 1 1 1 1 1, মানে কি শুধুমাত্র পার্শ্বমূল সৃষ্টি হয়। ভাই এসে তোরে আর সোজা করবে কে বল? তো দুইটা পার্থক্যই আমি জাস্ট টেকনিক্যালি তোকে মনে করাই দিলাম। এসে সোজা করা সম্ভব, যে কোনটা কোথায় তোমার কিচ্ছু মুখস্থ করার দরকার নেই। দ্বিবীজে দয়ের নিচে ব আছে, ব মানে কোণাকার, ও দয়ের নিচে 2 আছে, 2 থেকে 4। ভাস্কুলার বান্ডল অরিয়, মূলে অরিয় থাকে। মজ্জা ছোট হবে স্বাভাবিক, জায়গা বেশি নষ্ট করছে। তারপরে বহুকোণ হয়ে গেল, গৌণ বৃদ্ধি ঘটে, এটাও বলছি। একবীজপত্রী ধান গাছ জীবনে মোটা হয় না, দ্বিবীজপত্রী সব মোটা হয়। তাহলে এই যে মোটা হওয়ার জন্য গৌণ বৃদ্ধি ঘটে, গৌণ বৃদ্ধির জন্য ক্যাম্বিয়াম লাগে, ক্যাম্বিয়াম সৃষ্টি হবে। দ্বিবীজে 2, তার মানে দুইটা জিনিস সৃষ্টি হবে, পার্শ্বমূল ভাজক টিস্যু দুইটাই সৃষ্টি হয়। এখানে শুধুমাত্র পার্শ্বমূল সৃষ্টি হয়। তাহলে অ্যাডমিশনের টেকনিক, মনে রাখার টেকনিক বুঝতে পেরেছো? ক্লিয়ার? পারবা? বুঝতে পারছো সবাই? উত্তর করো। আচ্ছা, নেক্সট আমরা কোশ্চেনে যাই। কি কোশ্চেন অপেক্ষা করতেছে আমাদের জন্য দেখি। একটা সহজ কোশ্চেন, বাবু টাইপের একটা কোশ্চেন, ভালো লাগছে। প্রথম একটা কোশ্চেন ভালো লাগছে, সেটা হলো দেখ, একটি সরল দোলককে ভূকেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল কেমন হবে? ভাই এই জায়গা থেকে যদি কোনো অ্যাডমিশন টেস্টে কোশ্চেন না আসে, সেটাকে অ্যাডমিশন টেস্ট কোশ্চেন বলাটা ভুল, এটা বিয়াদব কোশ্চেন তখন। কারণ দোলনকাল গ্রীষ্মকালে কেমন হবে, হ্যাঁ গ্রীষ্মকালে কেমন হবে, শীতকালে কেমন হবে, তারপরে ওই যে বব সম্পূর্ণ পানি দিয়ে ভরা থাকলে কেমন হবে, বব যদি কিয়দ অংশ মানে কিছু অংশ পানি দিয়ে ভরা থাকে তাহলে কেমন হবে, এই দোলনকাল আমার এটা জানা লাগবে। তো এখানে সূত্রটা কি বলো? সূত্রটা হলো ওই যে T equal to twice pi root over L by G। আচ্ছা, এখন একটা সরল দোলক যদি হয় এরকম, দেখো এই হলো আমার সরল দোলকটা, এই হলো আমার সরল দোলক, এটা বব এখান থেকে দুলতেছে, সরল দোলক। তো এই যে হলো আমার এই পর্যন্ত আসতে পারে, এই পর্যন্ত আসতে পারে, আসলো ভালো কথা। এখন দেখো এইখানে এই থেকে এই পর্যন্ত এটা হলো স্মল এল, আর এই যে ববের এইটুকু হলো স্মল আর। তার মানে ক্যাপিটাল এল ইকুয়াল টু স্মল এল প্লাস স্মল আর। এই যে ক্যাপিটাল এল, এটা হলো স্মল এল প্লাস স্মল আর। আমি এই কোশ্চেন থেকে বাইরে চলে যাচ্ছি, আমি এক্সট্রা জিনিস শিখতেছি, হ্যাঁ এখান থেকে যদি কিছু আসে। আচ্ছা, এখন আমাকে কি কি অপশন দিল, আমি কয়েকটা জিনিস আমি তোমাকে শিখাই। যেমন গ্রীষ্মকাল শীতকাল কি হয়, দেখো টি হলো আমার দোলনকাল মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসতে যে সময়টা লাগে, এটা হলো দোলনকাল।
তো দোলন কাল যদি বেশি হয় তাহলে দোলক ঘড়ি আস্তে চলবে, দোলন কাল যদি কম হয় মানে কম হয় যে টাস 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 আছে, তার মানে কি দোলক ঘড়িটা দ্রুত চলবে। তার মানে টি এর সাথে এই দোলন কালের সাথে দোলক ঘড়ি চলা, দোলক ঘড়ির যে চলা এটা হলো আমার ব্যস্তানুপাতিক। দোলন কালের সাথে দোলক ঘড়ি চলা ব্যস্তানুপাতিক। মানে কোশ্চেনটা এরকমও হতে পারতো, একটি সরল দোলক ভূকেন্দ্রে নিয়ে গেলে দোলক ঘড়ি কেমন চলবে বা কি হবে, এই টাইপের কোশ্চেনও হতে পারতো। আচ্ছা, পারতো তো পারতো, পারে নাই, কিছু করার নাই। আর আমি তোমাকে কোশ্চেন একটা করলাম, গ্রীষ্মকালে দোলন কাল কেমন হবে, তাহলে একটু দেখি। ভাই দোলন কাল টি, টি এর সাথে এল সমানুপাতে আছে, টি এর সাথে জি ব্যস্তানুপাতে আছে। আচ্ছা, গ্রীষ্মকালে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি, এই যে এল যেটা, এই স্মল এল, স্মল এল, স্মল এল আমার বৃদ্ধি পাবে। স্মল এল যখন বৃদ্ধি পাবে স্বাভাবিকভাবে ক্যাপিটাল এল বাড়বে, ক্যাপিটাল এল যখন বাড়বে স্বাভাবিকভাবে টি বাড়বে, তার মানে গ্রীষ্মকালে দোলন বাড়ে। শীতকালে উল্টা কাহিনী। এখানে বব যদি নিরেট হয় বা পারদ দ্বারা পূর্ণ হয়, নিরেট, নিরেট মানে কি একদম লৌহগুলো, তখন ববের ব্যাসার্ধের কোনো পরিবর্তন হবে না, মানে টি ফিক্স, এল ফিক্স থাকবে, তার মানে দোলন কালও ফিক্স থাকবে। কিন্তু যদি পারদ দ্বারা অর্ধপূর্ণ হয়, খালি হয় বা অর্ধপূর্ণ হয়, তাহলে এই যে ভর কেন্দ্র সেটা নিচে নেমে যায়, ভর কেন্দ্র নিচে নেমে যায়। দ্যাট মিন্স কি বাড়ে বলতো, স্মল আর বেড়ে যাচ্ছে। ভাই ক্যাপিটাল এল ইকুয়াল টু স্মল এল প্লাস স্মল আর, স্মল আর আর বাড়লে ক্যাপিটাল এল ও বাড়বে, কারণ দুটোর যোগফল বেড়ে যাবে। এল বাড়লে টিও বাড়বে, টি বাড়লে দোলক ঘড়ি আস্তে চলবে। তো হিসাবটা এরকম, তুমি এটা টেকনিক্যালি মনে রাখবে। তো আমার এখানে কোশ্চেনটা আমি শেষ করি। একটি সরল দোলককে ভূকেন্দ্রে নিয়ে গেলাম, ভূকেন্দ্রে, ভূকেন্দ্রে বলো, ভূকেন্দ্রে জি এর মান কত, ভূকেন্দ্রে জি এর মান কত, দেখো এখানে সলভ আছে। ভূকেন্দ্রে জি এর মান কত বলো, ভূকেন্দ্রে ত্বরণ কত, এই যে শূন্য। ত্বরণ যদি শূন্য হয় তাহলে এই যে সূত্র টি ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার কি ছিল, টুয়াইস বাই রুট ওভার এল বাই জি ছিল। তো এল বাদ দিছে, টুয়াইস বাই বাদ দিছে, তাহলে টি সমানুপাতে কি আসে, 1 বাই রুট জি ব্যস্তানুপাতে আছে। তাহলে নিচে সামথিং ভাগ 0, সামথিং ভাগ 0 মানে কি অসীম, দোলনকাল অসীম হবে। পারবা, বুঝতে পারছো? এই টপিক থেকে কিন্তু কোশ্চেন মাস্ট আসতেই পারে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ভার্সিটিতে আসে। আচ্ছা, পারবা এখান থেকে যদি কোশ্চেন আসে? এটা কোশ্চেনটা আসছে কবে, কোশ্চেনটা কবে আসছে, কোন সালে আসছে? সুন্দর সুন্দর কোশ্চেন কোন সালে আসছে দেখো, হয়ে গেল। এটা আসছে হলো 94-95 তে। ভেরি গুড। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি আমরা, 6 নাম্বার কোশ্চেন। অসাধারণ কোশ্চেন। কোনটি এক্স রে ধর্ম নয়, কোনটি এক্স রে ধর্ম নয়? এক্স রে আরেকটা নাম কি বলো? রঞ্জন রশ্মি, রন্টজেন রশ্মি। উইলিয়াম রন্টজেন হঠাৎ একটা রশ্মি আবিষ্কার করছিল, তো তিনি কিছুই বুঝতে পারেন নাই, পরে এটার নামই দিয়েছেন এক্স রে। এবং তিনি যেখান থেকে এক্স রেটা আবিষ্কার করছেন সেটার কাহিনীটা কি মনে আছে তোমাদের? এরকম একটা টিউব নল ছিল, মানে গ্যাস নল ছিল, তো ওর ভিতরে ক্যাথোড রশ্মি ছিল, ক্যাথোড রশ্মি, যে সবুজ রঙের ক্যাথোড রশ্মি। এই ক্যাথোড রশ্মি, এই ক্যাথোড রশ্মি ক্যাথোড থেকে বের হয়, হ্যাঁ ক্যাথোড থেকে বের হয়েছে ক্যাথোড রশ্মি। ক্যাথোড রশ্মি, ক্যাথোড রশ্মি একটা 45 ডিগ্রি কোণে রাখা টার্গেটের উপরে, টার্গেট, টার্গেট 45 ডিগ্রি কোণে রাখা একটা টার্গেট, হ্যাঁ টাংস্টেন ছিল, টার্গেটটা ছিল এরকম, টাংস্টেন, মলিবডেনাম এবং প্লাটিনামের এরকম টার্গেট। কত ডিগ্রি কোণে ছিল? 45 ডিগ্রি কোণে রাখা টার্গেট। এই যে এটা টার্গেট, টার্গেটের মধ্যে, টার্গেটটা কিসের? টাংস্টেন ধাতু, মলিবডেনাম, প্লাটিনাম ধাতু। এই টার্গেটে যখন ক্যাথোড রশ্মি আঘাত করছে তখন ক্যাথোড রশ্মি থেকে একটা অজানা রশ্মি বের হয়েছে, ক্যাথোড রশ্মি থেকে একটা অজানা রশ্মি বের হয়েছে, ওই অজানা রশ্মি হলো এক্স রে। তাহলে এক্স রে কিভাবে তৈরি হয়েছে তার কাহিনীটা আমি বলে দিলাম। এখানে এমসিকিউ কি তাও বলে দিলাম, কিন্তু যে কত ডিগ্রি কোণে রাখা টার্গেট, কোন রশ্মি থেকে এক্স রে তৈরি হয়, কোন রশ্মি থেকে এক্স রে তৈরি হয়? উত্তর হবে ক্যাথোড রশ্মি থেকে। কিসের উপরে ফেলা হয়? ধাতুর উপরে। ধাতুটাকে কি বলা হয়? টার্গেট বলা হয়। টার্গেট কিসের কিসের হতে পারে? টাংস্টেন, মলিবডেনাম, প্লাটিনাম, এদের টার্গেট হতে পারে।
এর আঘাত করলে ধাতু থেকে একটা রশ্মি বের হয়েছে। তো এখন এইটা পজিটিভ না নেগেটিভ কেমনে বুঝবা? কিছুই বুঝতে পারবো না। দেখো ক্যাথোড রশ্মি ঋণাত্মক, এটা বোঝা যায়। কেন? ক্যাথোড নেগেটিভ, তাই অ্যানোড থেকে কোন রশ্মি বের হলে পজিটিভ রশ্মি হবে, কারণ অ্যানোড পজিটিভ। কিন্তু ধাতু থেকে রশ্মি বের হলে সে পজিটিভ না নেগেটিভ কেমনে বুঝবা? সে তো বোঝা সম্ভব না। বুঝা গেছে? আচ্ছা, তো এক্স রে চিনলাম। এখন দেখো এক্স রে এই কোশ্চেন পারার জন্য আমার আসলে লাগবে ভাইয়া এক্স রে কিছু বৈশিষ্ট্য জানা। আমরা দেখি এই যে বৈশিষ্ট্যগুলো, এক্স রে ধর্ম। দেখো এক্স রে ধর্ম কি কি আছে। এখানে যে অপশনগুলো আছে আমার মাথায় আছে, আমি এই জন্য ডাইরেক্ট এখানে লিখে দেই। দেখো উত্তরটা এইটা, এই যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ভাই কণাধর্মী না, এক্স রে শুধু কণাধর্মী না, এক্স রে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, মানে তরঙ্গ ধর্ম তার মধ্যে আছে। একটা উত্তর আছে দেখবা, এই যে এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি লেখা আছে, কিন্তু এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য সাধারণ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে 1/1000 অংশ, মানে অনেক কম। এক্স রশ্মির অনেক বেশি ভেদন ক্ষমতা আছে, এই জন্যই তো এক্স রে করা হয় আমাদের শরীরে। আমাদের শরীরে ভেদ করে চলে যায়, ভেদন ক্ষমতা আছে এবং ভেদন ক্ষমতা অনেক বেশি। তো এক্স রে দুই ধরনের আছে, কঠিন এবং কোমল। তো স্বাভাবিকভাবে কঠিন এক্স রে ভেদন ক্ষমতা কোমলের চেয়ে অনেক বেশি হবে, এবং এই কঠিন এক্স রে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় না, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় কোমল এক্স রে। কঠিন এক্স রে তাহলে কোথায় ব্যবহার করা হয়? কোন ধাতুতে খাদ আছে, অথবা ধরো তোমার যারা মেয়েরা আছো, তোমাদের স্বামী বিদেশ থেকে আরব আমিরাত থেকে আসলো, সে চোরাচালান করলো, পেটের মধ্যে স্বর্ণ নিয়ে আসলো, তখন তাকে কিন্তু আর কোমল এক্স রে দেওয়া হবে না, তখন কঠিন এক্স রে দেওয়া হবে। বুঝা গেছে? এই জিনিসগুলো হলো এই কঠিন এক্স রেটা। সরল রেখায় চলে, সরল রেখায় যদি নাই চলতো এক্স রে, একটু নর্মাল বিবেক চিন্তা করো, তোমার যদি বিবেক থাকে তাহলে উত্তর ভুল করবে না। সরল রেখায় যদি নাই করতো, তোমার বুকের এক্স রে করতে যায়, তোমার পেটের এক্স রে করে ফেলতো, এইভাবে যায় এইদিক যাবে, কখনোই তো না। সরল রেখাই তো চলে, মানে যেখানে ফেলবা সেখানেই হলো তোমার প্রতিক্রিয়া দিবে। শূন্য মাধ্যমে আলোর বেগের সমান গতিবেগ, ফটোগ্রাফিক প্লেটের উপরে এক্স রে প্রতিক্রিয়া আছে। হ্যাঁ, কোন গ্যাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় আয়নিত হয়। রশ্মি হলেই, আমি টেকনিকটা এভাবে বলি, রশ্মি হলেই তোমার প্লেটের উপরে প্রতিক্রিয়া দিবে, আয়নিতও করবে। এক্স রে জীবন্ত কোষকে নষ্ট করে, এটা বুঝবা। তোমার বন্ধুর যদি কোনো এক্স রে করা যায়, তোমার বন্ধু যদি কোনো এক্স রে করতে যায় রুমের মধ্যে, তোমার ঢুকতে দিবে না। বুঝা গেছে? কারণ কি? তোমারও জীবিত কোষকে নষ্ট করবে। আচ্ছা, এক্স রে ভারী কোন মৌলিক পদার্থ বা এদের যৌগ দ্বারা শোষিত হয়, এটা দিয়েও, এটা তো পরীক্ষা। আচ্ছা, আর হলো এক্স রে ফটো তড়িৎ ক্রিয়া আছে, মানে এক্স রশ্মি যদি কোনো ধাতুর উপরে পড়ে সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়, সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলোর উপরে ডিপেন্ড করে আমি দেখি আমার উত্তরটা কোনটা। দেখো এক্স রে উত্তর কোনটা বলে দাও, এবার বলে দাও উত্তর কোনটা। সরল রেখায় গমন করে, কারেক্ট। ভেদন ক্ষমতা অত্যাধিক, কারেক্ট। ইহার তরঙ্গ দৈর্ঘ্য সাধারণ আলোকের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা ছোট, কম, কারেক্ট। কণাধর্মী, নো, কণা প্লাস তরঙ্গধর্মী, এটা হলো তরঙ্গধর্মী, এটা তরঙ্গধর্মী। তার উত্তর কি বলো? উত্তর কি? উত্তর হলো বি। উত্তর কি? উত্তর হলো বি। এটা কি কঠিন লাগছে না সহজ লাগছে? দেখো বৈশিষ্ট্য থেকে সুন্দর একটা কোশ্চেন, একবারে বৈশিষ্ট্য থেকে ছোট ছোট জিনিস বের করে আমার উত্তর দিয়ে দিছে। সহজ, আগের দিনের কোশ্চেন দেখলেই ভালো লাগে, মানে একটা পড়লে তোমার 10টা কোশ্চেন পড়া হয়ে যায়, এরকম একটা জিনিস। ওকে, নেক্সট 6 নাম্বার শেষ। দেখি 7 নাম্বার কি অপেক্ষা করতেছে। ভালো কথা। 7 নাম্বার, কোনটি মিথ্যা? সাধারণত সমুদ্রের কাছাকাছি স্থানের আপেক্ষিক আর্দ্রতা বেশি, সাধারণত শীতকালে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে, মানে ফিজিক্সের কোশ্চেন। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে পানির বাষ্পায়ন দ্রুত হয়, আর বায়ুর শিশিরাঙ্ক যত কম হবে বায়ুতে তত কম জলীয় বাষ্প থাকবে। ভালো কথা, বুঝলাম। তো এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য আমি তোমাদেরকে একটা ছোট টেকনিক দিব। টেকনিক মানে আমি উত্তর করবো না, উত্তর বলবো না, ধরে নাও আমি পারি না, সোজা কথা, কিন্তু আমি একটা জিনিস পারি, সেটা হলো আর্দ্রতাকে খুবই সহজ ভাবে পড়াইতে পারি। দেখো আর্দ্রতা, ভাই আমি আর্দ্রতাকে পড়ি ভাবে, আর্দ্রতা মানে হলো ভিজাতা। আর্দ্রতা মানে কি? ভিজাতা মানে হলো
বাতাসে কত বেশি পানি থাকবে, বাতাসে কত বেশি পানি থাকবে, কত বেশি পানি থাকবে সেটাই বোঝায় আর্দ্রতা। এত কঠিন ওয়ার্ডে আমি যাইতাম না। এখন চিন্তা কর ভাই, বাতাসে মানে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণ পানি আছে। এখন তুই দাঁড়ায় আছিস এখানে, হ্যাঁ তুই দাঁড়ায় আছিস এখানে, তুই ঘামাচ্ছিস, প্রচুর ঘামাচ্ছিস। এখন যেহেতু বাতাসে অলরেডি বেশি পরিমাণ পানি আছে, তাহলে তোমার শরীরের ঘাম সে কিন্তু আর টানবে না, সে কিন্তু টানবে না, কারণ তার অলরেডি পানি আছে। তাহলে বুঝাই যাচ্ছে যে আর্দ্রতা বা ওই যে ভিজাটা বা পানিটা আর কি যদি বেশি থাকে, তাহলে স্বাভাবিকভাবে বাষ্পায়ন কম হবে, বাষ্পায়ন কম হবে, মানে বাষ্পে পরিণত হবে না। এই কারণেই দেখো, যখন তুমি সাগরের পাড়ে যাবা, চট্টগ্রামে, হ্যাঁ সাগর পাড়ে গেলা, সাগর পাড়ের প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকে, মানে আর্দ্রতা অনেক বেশি থাকে বাতাসে। তাহলে সাগর পাড়ে তুমি যদি ঘামাও, সেই ঘাম কিন্তু তার মানে তোমার শরীর ঠান্ডা হবে না, তোমার প্রচুর গরম অনুভূত হবে। বুঝা গেছে? প্রচুর গরম অনুভূত হবে। একদম সহজ ভাষায় বলে দিলাম, ক্লিয়ার? তাহলে দেখো, এটার যদি তুমি সবকিছু নাও পারো, হ্যাঁ সবকিছু যদি নাও পারো, তাহলে একটা জিনিস তুমি উত্তর খুঁজে বার করতে পারবা যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি হয়, আপেক্ষিক আর্দ্রতা বেশি, পানির বাষ্পায়ন দ্রুত হয়, এটা ভুল, তার মানে এটাই তো মিথ্যা। মানে আমি কিছুই জানলাম না, কিন্তু আমি উত্তর বের করে ফেলতে পারলাম। উত্তর হলো আমার সি, উত্তর হলো আমার সি, উত্তর সি। এখন বাকিগুলো তুমি পারো না পারো আমার দেখার বিষয় না, অলরেডি উত্তরগুলো বলেও দিয়েছে। এই যে সাগরের কাহিনী বলছি, সাগরের কাছাকাছি স্থানে আপেক্ষিক আর্দ্রতা বেশি, একটু আগেই বললাম। এই কারণে সাগর পাড়ে চট্টগ্রামে গেলে বা সাগর পাড়ে গেলে খারাপ লাগে, এটা আমরা ক্লিয়ার। হ্যাঁ সাধারণত শীতকালে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে, এই জন্য শীতকালে গরম কাপড় তাড়াতাড়ি শুকায়, শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকায়। কেন? আর্দ্রতা কম, পানি টেনে নিবে, মানে পানি নাই ওর, তো পানি ওর না থাকলে কি পানি টানবে না? পানি টানবে। এই যে কারেক্ট, আর্দ্রতা কম থাকে মানে কি? সোজা কথা, কাপড় তাড়াতাড়ি শুকায়, শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকায়। 3 নাম্বার ব্যাখ্যা করছি, শিশিরাঙ্ক যত কম হবে বায়ুতে তত কম জলীয় বাষ্প থাকে। চিন্তা কর, শিশিরাঙ্ক কখন হয়? শিশির কখন জমে? যখন ওই স্থানের বাতাসটা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। জলীয় বাষ্প মানে এমন বেশি থাকবে, সম্পৃক্ত মানে কি? বেশি বেশি থাক। দেখো সহজ ভাষায় সম্পৃক্ত মানে, আমি সহজ ভাষা পড়াতে পারি ভাই, সোজা খাঁটি বাংলায়, বেশি বেশি থাক। মানে বেশি বেশি যদি পানি জলীয় বাষ্প দ্বারা থাকে, তখনই তো শিশির পড়া শুরু করবে, শিশির জমা শুরু করবে। তাহলে দেখো, বায়ুর শিশিরাঙ্ক যত কম হবে, তো বায়ুতে তত কম জলীয় বাষ্প থাকবে। সোজা উত্তর। বুঝা গেছে? তাহলে এই কোশ্চেন দেখো, কোশ্চেন গুলো দিয়ে কত কিছু শিখার আছে, তাই না? মানে এক কোশ্চেনে মনে হয় 10টা কোশ্চেন সলভ হয়ে যায়। পারবা? এখন এই টাইপের কোশ্চেন যেখান দিয়ে আসুক না কেন, যে কোনো কোশ্চেন আসুক না কেন, আর্দ্রতা দিয়ে, শিশিরাঙ্ক দিয়ে, কোথায় ভালো লাগবে, কোথায় ঠান্ডা লাগবে, কোথায় ঘাম শুকাবে, হ্যাঁ কোথায় তোমার ওই যে কি বললাম, হ্যাঁ কোথায় জলীয় বাষ্প বেশি থাকে, আর্দ্রতা কাকে বলে, কি টাইপের কথাবার্তা, পারবা না সব? পারবা? তাড়াতাড়ি বলো। 7 নাম্বার চলে আসছে। ওকে, নেক্সট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখি। এই যে এখানে সবগুলো পয়েন্ট লেখা আছে, হ্যাঁ ওই যে উত্তর যেটা সেটা এখানে ব্যাখ্যা করা আছে। 2 নাম্বার। আচ্ছা, এরপরে আমরা দেখি তাহলে এখানে চট্টগ্রামের কাহিনী মনে লেখা আছে। এই লেখা আমি কিছুই বুঝি নাই, কি লিখে দিচ্ছে তাহলে আমি যা জানি না, দিই না, আমি যতটুকু জানি তাই। এতক্ষণ পর একটা সহজ কোশ্চেন আসছে রে, আমার খুব ভালো লাগলো কোশ্চেনটা। আরে এটা পারো না এমন কেউ হয়তো নাই। টনোপ্লাস্ট মানে আর কিছু লিখে রাখেন, এক টনোপ্লাস্ট কি?
এই আমি যে এখন নতুন একটা সিরিজ শুরু করছি না, বলুন তো, হ্যাঁ ওইটার সাথে মিল রেখে মনে হয় কোশ্চেনটা হয়েছিল। দেখো টনোপ্লাস্ট প্লাস্টিড, অনেক গাধা বলবে আল্লাহ প্লাস্ট লেখা আছে তাহলে এটা মনে হয় অবশ্যই প্লাস্টিডের অংশ। গাধার অংশ কখনোই না, প্লাস্টিডের হলো টনোপ্লাস্ট অংশ না, টনোপ্লাস্ট একটা আবরণ, কোষ গহ্বরের আবরণ, বুঝা গেছে? প্রাণ কেন্দ্রের ঝিল্লিবৎ বহিরাবরণী, ওই শব্দ এখন বাইসে গেছে যে বর্তমানে এই টাইপের শব্দ চয়ন খুবই কম হবে। এটার সাধু ভাষায় লেখা। দেখো প্রাণ কেন্দ্রে মানে কি, নিউক্লিয়াসের, হ্যাঁ নিউক্লিয়াসের, ঝিল্লিবৎ মানে কি ঝিল্লির মতো, বহিরাবরণী মানে কি বাইরের আবরণ। ওরে বাবা রে বাবা কি কঠিন। হ্যাঁ সেল ভ্যাকুয়ালের আবরণ বা গহ্বরের আবরণ। বিশেষ ধরনের গলগি বস্তু, অবশ্যই না, গলগি বস্তুর অন্য নাম কি কি, ডিকটায়াসম, ইলিয়াসম, লিপোকন্ড্রিয়া, এগুলা বুঝা গেছে? ক্লিয়ার? বি, এটা নিয়ে তো কারো কনফিউশন নাই। এটা সহজ, অন্যগুলো আমি একটু ব্যাখ্যা করলাম আর কি, অন্যগুলো কেন হবে না সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কেন হবে না সেটা। আচ্ছা, ব্যাকটেরিয়ার বেলায় কোনটি সত্য? তো আমরা মোটামুটি এটা ব্যাকটেরিয়া সম্পর্কে সবকিছুই জানি। তারপর দেখো এখানের অপশনগুলো কেমন আছে দেখি। কোষগুলো ডিপ্লয়েড, এই একটা অপশন আছে। তারপরে হলো না, কোষগুলো তো ডিপ্লয়েড না, কখনোই ডিপ্লয়েড না। ইহাদের নিউক্লিয়াস নেই, ভুল কথা, নিউক্লিয়াস আছে, আদি নিউক্লিয়াস আছে, আদি নিউক্লিয়াস আছে, আদি নিউক্লিয়াস আছে। প্রোক্যারিওটা তো এটা, হ্যাঁ আদি নিউক্লিয়াস আছে, এটাও ভুল, এটাও ভুল। আচ্ছা, টিএমবি একটা বিশেষ ধরনের ব্যাকটেরিয়া, দূর বেড়া। টোবাকো মোজাইক ভাইরাস, এটাও ভুল। তাহলে চোখ বন্ধ করে উত্তর হবে সি। চোখ বন্ধ করে উত্তর সি বুঝলাম, এবার সিটা পড়ে দেখি। ভাইরাসের সাহায্যে এদের চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটানো যায়, হ্যাঁ যায়, প্লাজমিডের মাধ্যমে। কিসের মাধ্যমে? প্লাজমিড। তাহলে দুইটা কোশ্চেন এখানে আসবে, কিসের মাধ্যমে চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন করা যায়? প্লাজমিডের মাধ্যমে, প্লাজমিডের মাধ্যমে। বুঝা গেছে? তাহলে এখন যদি তুমি ব্যাকটেরিয়া সম্পর্কে আরো জানতে চাও, যে ভাই আমি ব্যাকটেরিয়া বিশেষজ্ঞ হতে চাই, তাহলে তোমার বইও আছে, অথবা এখানে ব্যাকটেরিয়া সব বৈশিষ্ট্যগুলো লেখা আছে। এই যে ব্যাকটেরিয়া অতি ক্ষুদ্র, দেখি আমরা একটা রিভিশন করি। ব্যাকটেরিয়া অতি ক্ষুদ্র, ভুল কথা, অতি ক্ষুদ্র না রে, ব্যাকটেরিয়া অতি আণুবীক্ষণিক বলা ঠিক না, আণুবীক্ষণিক এই ওয়ার্ডটা মাথায় রাখ, শুধু আণুবীক্ষণিক ওয়ার্ডটা মাথায় রাখ। অতি আণুবীক্ষণিক বললে এটা ভাইরাস হয়ে যাবে। ভাইরাস অতি আণুবীক্ষণিক, যেটা ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। আর ব্যাকটেরিয়া তুমি সাধারণ মাইক্রোস্কোপে দেখতে পারবা। যেমন অ্যান্টনি ভন লিউয়েনহুক নিজের আবিষ্কৃত কিন্তু সরল অনুবীক্ষণ যন্ত্র বা আতশী কাঁচ দিয়ে সে দেখছে, আতশী কাঁচ দিয়ে দেখছে, তারা তো প্যারা লাগে নাই। বুঝা গেছে? দেখো এই যে কত মাইক্রোমিটার, 0.5 থেকে 2 মাইক্রোমিটার। এটা প্রোক্যারিওটিক, মানে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, কিন্তু ওখানে বলছে কি নিউক্লিয়াসই নাই। ভুল কথা, নিউক্লিয়াস আছে তো। এরা একক মুক্তজীবী পরজীবী, দূর, এই পয়েন্ট ইম্পর্টেন্ট না। ব্যাকটেরিয়া কোষে পেপটিডোগ্লাইকেন, টেকোইক অ্যাসিড, মুরামিক অ্যাসিড, এটা তো সবাই জানো। এটা দিয়ে কোশ্চেনও আসে যে ব্যাকটেরিয়া কোষ প্রাচীরে কোন উপাদানটি থাকে। ভাই প্রধান উপাদান হলো পেপটিডোগ্লাইকেন। এক বছর দেখছি আমি একটা কোশ্চেনে পেপটিডোগ্লাইকেন না থেকে মিউকোপ্রোটিন ছিল, মিউকোপ্রোটিন, মিউকোপ্রোটিন। পেপটিডোগ্লাইকেন মিউকোপ্রোটিন দুইটাই কারেক্ট, পেপটিডোগ্লাইকেন মিউকোপ্রোটিন দুইটাই কারেক্ট। বুঝা গেছে? আচ্ছা, তারপরে এটা যেহেতু আদি কোষী তাহলে 70S থাকবে, প্রকৃত কোষী থাকলে 70S 80S দুইটাই থাকতো, কিন্তু এখানে শুধুমাত্র 70S থাকবে। জেনেটিক বস্তু হিসেবে ওই যে ডিএনএ, নিউক্লিয়েড থাকে, ডিএনএ অণু থাকে, প্লাজমিড থাকে, ফ্লাজেলিন থাকে, ফ্লাজেলিন নামক প্রোটিন, ফ্লাজেলা থাকবে। স্টেরয়েড থাকে না, এগুলো ইম্পর্টেন্ট না। ফাস্ট ভাইরাসের প্রতি অতি সংবেদনশীল, দেখছো? এই যে একটু আগে তো ওই যে ভাইরাস দিয়ে, তো ফাস্ট ভাইরাস আইসে কি করে, এই হলো ব্যাকটেরিয়া, এই হলো ফাস্ট ভাইরাস, জাস্ট কি করবে, ও সুন্দর করে তার এই যে ডিএনএ টাকে পুট করে ঢুকাই দিবে, ঢুকায় এর যে প্লাজমিড আছে ওরে বর্তমানে নেবে। আচ্ছা, তারপরে কি ধরনের বিভাজন ঘটে আমরা সবাই জানি, মাইটোসিস, মিয়োসিস, মাইটোসিস ঘটবে না। আচ্ছা, আর হলো প্রতিকূল পরিবেশে তো টিকে থাকার জন্য এন্ডোস্পোর তৈরি করে, অযৌন জনন। এন্ডোস্পোর হলো অযৌন জনন। আচ্ছা, কিছু ব্যাকটেরিয়া অক্সিজেন ছাড়া বাঁচতে পারে,
অব্লিগেট অ্যানারোবিক, ভাই এই এক্সাম্পলটা ইম্পর্টেন্ট। ক্লোস্ট্রিডিয়াম, অক্সিজেন লাগেই না, একবারে ক্লোজ জায়গায় থাকতে পারে সে, বাধ্যতামূলক অবায়বীয়, ক্লোজ জায়গাতে থাকবে, সেখানে বাতাস ঢুকতে পারবে না, অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, অব্লিগেট বায়বীয় মানে বাতাস লাগবেই। অ্যাজোটোব্যাক্টার মাটিতে থাকে, নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, এপিসিআর, এক্সট্রা শিখে নাও, এপিসিআর, অ্যাজোটোব্যাক্টার, সিউডোমোনাস, ক্লোস্ট্রিডিয়াম আর হলো রাইজোবিয়াম, এরা হলো আমার নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। এর মধ্যে অ্যাজোটোব্যাক্টার যেটা, এটা হলো বাধ্যতামূলক বায়বীয় মানে বাতাস তার লাগবেই। আর কিছু সংখ্যক আছে সুবিধাবাদী, ইকোলাই, পেটের মধ্যেও থাকে পরিবেশেও থাকে, ইকোলাই পেটের মধ্যেও থাকে পরিবেশেও থাকে। তাহলে এখানে কোন জায়গাগুলো, কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট বুঝতে পারছো সবাই? আরো টেকনিক আছে না, ওই অ্যাজোটোব্যাক্টার বানানটা দেখো না, ওখানে ও আছে, দুইটা ও মানে কি অক্সিজেন। সহজ, অনেক টেকনিক আছে, বুঝতে পারছো? আর ইকোলাই সুবিধাবাদী মানে হলো সে যে কোনো জায়গায় থাকে, অন্ত্রেও থাকে পরিবেশেও থাকে। এখান থেকে কিন্তু অনেকবার কোশ্চেন আসছে ভাই, ম্যাট ড্যাট, তারপরে বলো তুমি অ্যাডমিশন, খোঁজা লাগবে না, বই লিখে রাখা লাগবে না, এগুলো যে আসার মতো কোশ্চেন। এটা আসছে কবে দেখি তো, এটা কবে আসছে কোশ্চেনটা, কবে আসছে এটা, কত সাল? 94-95, ভেরি গুড। আচ্ছা লাস্ট কোশ্চেন, 10 নাম্বার, প্রতিদিন 10টা করেই হবে। ওকে, দেখি জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য 94-95 সালে আসছে। তাহলে এই কোশ্চেনটা কোন অধ্যায় থেকে আসছে বলতো? বোটানি থেকে আসছে, ওই যে জীবের পরিবেশ এবং বিস্তার, ওই অধ্যায় থেকে, জলজ পরিবেশের বৈশিষ্ট্য। আচ্ছা, তো আমরা একটু সাধারণভাবে এই কোশ্চেনগুলো যখন অ্যান্সার করব, অ্যান্সারগুলো যখন কোশ্চেন করব, তখন আমরা কোশ্চেন পড়েই একটা জিনিস মাথায় নিয়ে নিব, যে জলজ উদ্ভিদ বলছে তার মানে সে পানির মধ্যে থাকবে। পানির মধ্যে থাকলে তার কি কি এমনি থাকতে হয়, মূল বড় থাকতে হবে, তারপরে মূল রোম না থাকলে হবে, সারা দেহ থেকে সে পানি গ্রহণ করতে পারবে, হ্যাঁ, পরিবহন টিস্যু ভালো থাকা লাগবে, যাওয়া লাগবে, এইগুলা। তো দেখি যে ইসের ক্ষেত্রে কোনটা বৈশিষ্ট্য। এখন দেখো, পানির মধ্যেই থাকে সে, পানির মধ্যেই থাকে, যদি জলজ উদ্ভিদ পানির মধ্যে থাকে, সারা দেহ থেকেই পানি শোষণ করতে পারবে, তাহলে তার কি মূলের কোনো দরকার আছে? মূলের তো কোনো দরকারই নেই। তার মানে উত্তর কিন্তু আমার এখানে অলরেডি চলে আসছে। সেটা হলো, দেখো বৈশিষ্ট্য হলো মূল সুগঠিত নয়, দরকার নাই কোথায়, কখনো কখনো অনুপস্থিত, প্রয়োজনীয় নাই, কারণ সারা দেহ থেকেই সে পানি শোষণ করবে। তাহলে বাকিগুলো দেখো, বাকিগুলো বৈশিষ্ট্য কেমন? মাটির গভীর হতে পানি আনার জন্য দীর্ঘ প্রধান মূল থাকে, দরকার কি রে বাবা, ও তো পানির মধ্যেই থাকে, ও তো পানির মধ্যেই অলরেডি থাকতেছে, তার সারা শরীর দিয়ে তো পানি শোষণ করবে। ত্বকের উপরে পুরো কিউটিকল থাকে, ভাই ত্বকের উপরে পুরো কিউটিকল থাকলে সে কি আর পানি শোষণ করতে পারবে? না, পানি শোষণে বাধা থাকা যাবে না, পানি শোষণে বাধা থাকা যাবে না। পরিবহন করা সুগঠিত, দরকার আছে নাকি পরিবহন টিস্যু? সারা দেহের মধ্যে পানি যাচ্ছে, তাহলে পরিবহন টিস্যুর তো প্রয়োজনই নাই। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমার এই যে লাস্ট যেটা, এইটাই হলো আমার উত্তর, ডি নাম্বার। ডি নাম্বারই হলো আমার উত্তর। ব্যাখ্যা তো বাকিগুলো করেই দিলাম, যে মূল দরকার নাই, সারা দেহ থেকে পানি শোষণ করে, ত্বকের উপর পুরো কিউটিকল স্তর থেকে, কিউটিকল থাকার দরকার নাই, তাহলে বাধা পাবে। পরিবহন করা সুগঠিত, পরিবহন করার দরকারই নাই, পানি এমনি এমনি যাওয়া আসা করে, হ্যাঁ, সবকিছুই। আচ্ছা, এই হলো জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য, এখানে লেখাই আছে। দেখো, কাণ্ড নরম দুর্বল, এগুলো লেখা আছে, এগুলো আমার পড়তে ইচ্ছা করতেছে না, এগুলো দিয়ে আদব টাইপের পড়া। আমি আমার বেসিক থেকে উত্তর করছি, আচ্ছা, পুরো 1 ঘন্টায় আমি 10টা কোশ্চেন সলভ করলাম। এটাই থ্যাংক ইউ, এটাই থ্যাংক ইউ স্লাইড। ইম্পর্টেন্ট স্লাইড এতক্ষণ পরে আসছে। প্রি মেডিকেল এবং সেকেন্ড টাইমার ফুল ব্যাচে 2000 টাকা সারে ভর্তি চলছে, টুক করে ভর্তি হয়ে যাও, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা কোশ্চেন আমরা বাছাই করছি কনসেপ্ট থেকে, এবং এখনকার যে সিলেবাস আছে সেই অনুযায়ী, হ্যাঁ, যেখানে তুমি একটা কোশ্চেন শিখলে মিনিমাম 10টা কোশ্চেনের অ্যান্সার করতে পারবে, এবং আজীবনেও এই জায়গাগুলো থেকে যাতে ভুল না করো। আশা করি তোমাদের এই যে মিডিয়াম উইকের এই জিনিসগুলো তোমাদের উপকারে আসবে। তোমরা রেগুলার থাকবা, বন্ধু বান্ধবদেরকে জানাবা যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাসগুলো
শেয়ার করে দিবা ফ্রেন্ডদের কাছে যে দেখো তোমাদের উপকার হয় কিনা। তুমি ভর্তি হও না হও ব্যাপার না, ভর্তি হও না হও ব্যাপার না, তুমি উপকার পাও কিনা। উপকার পায় কোনো একদিন থ্যাংক ইউ দিলেই হবে, না দিলেও হবে, ভালো জায়গায় যা তাহলেই হবে, মন থেকেই দোয়া আসবে, এত টেনশনের কিছু নেই, দোয়ার অভাব নাই। বোঝা গেছে? তাহলে একটু জানাবা, যে ভালো জিনিস থাকলে তুমি জানাবা না কেন। আমাদের গ্রুপে মনে হয় আমি খুবই কম চিল্লাপাল্লা করি, এই দিব সেই দিব, লাফাবো টাফাবো, আমরা বেস্ট, এইগুলো না। আমরা চেষ্টা করি সর্বোচ্চ। আমার কথা হলো আমরা চেষ্টা করি যতটুকু আমরা দিতে পারি, আমরা ডেডিকেটেড এইটুকুই, যে তুমি আসছো তুমি যাতে উপকৃত হও, এতটুকু। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। এখনই কিন্তু আবার গ্রুপে তোমাদের হবে, কি জানো বলে, গ্রুপে তোমাদের যে প্রশ্নোত্তর পর্ব হবে আধা ঘন্টার মতো, ভাইয়ারা নিবে, আমিও থাকবো। তোমরা অংশগ্রহণ করো, অংশগ্রহণ করতে পারলে শিখবা। সব যে পারা লাগবে তা না, তুমি 2টা পারবা, 3টা দেখে শিখবা, এরকম। ঠিক আছে, ভালো থাকো।